আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতি বছরই বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত অংশ থেকে যে এমসিকিউ প্রশ্ন আসবে সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ভিডিওটা বানানো হচ্ছে 2025 সালে যারা পরীক্ষা দেবে, পরীক্ষার আগ মুহূর্তে ভিডিওটা করা, এবং কি যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেগুলো নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিত অংশের প্রথম 4টি পরিচ্ছেদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পরিচ্ছেদ নিয়ে, এবং এর পরবর্তীতে ভিডিও শেষে দেখাবো এই পরিচ্ছেদগুলোর উপরে ডিপেন্ড করে যেগুলো বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটি বোর্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়েও আমরা আলোচনা করব। আর বই পড়ার পাশাপাশি যদি ভিডিওটা দেখা হয় তাহলে বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে শুরু করছি পরিচ্ছেদ 1, ভাষা ও বাংলা ভাষা। ভাষা মূলত আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বাইরে বেরিয়ে আসে সেটা বিভিন্ন জায়গায় বাধা পায়, যেমন গলনালী, মুখবিহবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক প্রভৃতি বিভিন্ন জায়গায় বাধা পেয়ে বিভিন্ন ধরনের ধ্বনি তৈরি করে। এই ধ্বনিটাই মূলত ভাষা। ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান বা মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ধ্বনি। তো আমরা সেই ধ্বনিগুলো কান দিয়ে শুনি কিন্তু মুখে সেটা উচ্চারণ করি। বর্তমান পৃথিবীতে প্রধান যে ভাষাগুলো আছে তার মধ্যে বাংলা, বর্তমান পৃথিবীতে প্রধান ভাষাগুলোর মধ্যে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, উর্দু, ফার্সি প্রভৃতি এই ভাষাগুলো হচ্ছে প্রধান ভাষা। বাংলা ভাষা বাঙালি জনগোষ্ঠীর যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম হচ্ছে বাংলা ভাষা। এই বাংলা ভাষায় প্রায় 30 কোটি মানুষ কথা বলে থাকে। এই পয়েন্টগুলা বুঝে নিতে হবে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের বাস। এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় 3 কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। আরেকটি দেশের রাষ্ট্রভাষা সেটি হচ্ছে সিয়েরা লিওন। এটা আসতে পারে পরীক্ষাতে। পৃথিবীর ভাষাগুলোর ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে বাংলা ভাষাটা কীভাবে উৎপত্তি প্রকাশ করেছে। ইন্দো ইউরোপীয় থেকে, ইন্দো ইরানি, ভারতীয়, আর্য প্রকৃতি থেকে তারপরে বাংলা এসেছে। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আর বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষায় নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। প্রায় 50টি বর্ণ আছে, তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এগুলো কীভাবে উচ্চারণ হয়, উচ্চারণ স্থান সম্পর্কে আমরা পরবর্তী পরিচ্ছেদে জানতে পারবো। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। অহমিয়া, বোরো, মণিপুর প্রভৃতি ভাষারও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহার করা হতো। তো এই হচ্ছে মেইন পয়েন্ট এই অধ্যায়টির, ভাষা এবং বাংলা ভাষার যে ইতিহাস সেইটির। এরপরে আমরা দেখব এই অনুশীলনীগুলো আমরা বাকি রাখতেছি, কারণ পরবর্তীতে আমরা খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মোট 50টি এমসিকিউ আছে। পরিচ্ছেদ 2, বাংলা ব্যাকরণ। ব্যাকরণ ও বাংলা ব্যাকরণকে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ব্যাকরণের বৈশিষ্ট্য, এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো থাকে। যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়েছিল 1743 সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিল মানুয়েল দা আসম্পসাও। তার বাংলা পর্তুগিজ অভিধানের
ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। মানে এটি মূলত ছিল এরকম যে বাংলা থেকে পর্তুগিজ ভাষা অথবা পর্তুগিজকে বাংলা কনভার্ট করা যায়, যেমন ডিকশনারি, এই ডিকশনারিটাই। আর এই ডিকশনারির ভূমিকাতে কিছু ব্যাকরণের কিছু নির্দেশনা তিনি দিয়েছিলেন বা কিছু কথা বলেছিলেন, সেটাই বাংলা ব্যাকরণের প্রথম যে প্রকাশিত রূপ সেটি 1743 সালে এইভাবে হয়েছিল। মূলত ছিল এটা একটা অভিধানের ভূমিকার অংশ। এরপর 1778 সালে প্রকাশিত হয় এন.বি. হ্যালহেডের অর্থাৎ নেথিয়াল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণের বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1826 সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌরী বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়েকটা, তার মধ্যে হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব বলতে যেগুলো আমরা লিখিত রূপে বর্ণকে দেখি সেগুলো হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি বিষয়টা হচ্ছে শোনার বিষয়, এটা দেখার বিষয় না। এই ধ্বনি বিষয়টাকে যখন আমরা দেখতে চাইব সেটা হয়ে যাবে তখন বর্ণ। তো ধ্বনিতত্ত্বে আলোচনা মূলত হবে বর্ণ নিয়ে। বর্ণ নিয়ে আলোচনার বিষয়টাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। সহজে বোঝার উপায় হচ্ছে বর্ণমালা নিয়ে, বর্ণমালা সংক্রান্ত যে আলোচনার বিষয়টা আছে সেটা সম্পূর্ণই হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র, যেহেতু বাকযন্ত্র দিয়ে আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। শুধুমাত্র ধ্বনি দিয়েই সব কিছু। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, ধ্বনিতত্ত্ব মূলত বর্ণ এবং বর্ণের উচ্চারণের যে বিষয়গুলো আছে সে বিষয় নিয়ে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। রূপতত্ত্ব এর আরেকটা নাম হচ্ছে শব্দতত্ত্ব, কারণ ধ্বনির পরে আসে শব্দ। সহজ বিষয়। 4টি আলোচনার বিষয়ের মধ্যে প্রথম কথা হচ্ছে বর্ণতত্ত্ব নিয়ে কথা বলছে বা ধ্বনিতত্ত্ব নিয়ে কথা বলছে, তারপরে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব নিয়ে কথা বলছে। শব্দটা কখন তৈরি হবে? ধ্বনি কয়েকটা একত্রে হয়ে শব্দ তৈরি করবে অথবা বর্ণ কয়েকটা একত্রে হয়ে শব্দ তৈরি করবে। এই রূপতত্ত্ব শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই প্রত্যেকটা জিনিসের আলোচনার রূপ হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে। বিশেষ গুরুত্বে পায় শব্দ গঠন প্রক্রিয়াতে। এরপরে শব্দ দিয়ে তৈরি হয় কি? বাক্য। বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। এছাড়াও এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, এইখানে কয়েকটা কথা। এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, জটিল বাক্য থেকে সরল বাক্য, এই বিষয়গুলো। বাক্যের বাচ্য বলতে ভয়েস, উক্তি বলতে ন্যারেশন, এইসব জিনিস নিয়ে বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। কারক বিশ্লেষণ, কারক বলতে পুরো সেন্টেন্সটাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ পুরো বাক্যটাকে কিন্তু বিশ্লেষণ করতে হয়। বাক্যের যোগ্যতা, বাক্যের যোগ্যতা আমরা জানি যে আসক্তি, যোগ্যতা এবং কি আরেকটি আছে আকাঙ্ক্ষা। বাক্যের উপাদান, লোপ, জ্যোতিচিহ্নের ব্যবহার, এগুলো সবগুলোই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। জ্যোতিচিহ্ন কিন্তু ওয়ার্ডের পরে পরে বসে না, একটা পূর্ণাঙ্গ বাক্যের পরে বা মাঝে বা কোনো একটা জায়গায় জ্যোতিচিহ্ন ব্যবহার হয়, সেই জন্য এটা বাক্যতত্ত্বে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অর্থতত্ত্ব তো খুব সহজ, যেমন আমাদের বিপরীত শব্দ, এগুলো অর্থতত্ত্ব। কিন্তু সমার্থক শব্দ, শব্দ জোর, বাগধারা ইত্যাদি, এগুলো প্রত্যেকটারই কিন্তু একটা একটা অর্থ আছে। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব। আশা করি এরপর থেকে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা নেই। একে বাক্যার্থ তত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়াও শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে। তাহলে আমরা এই অধ্যায়ে 4টা মূল বিষয় দেখলাম, সেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে, এবং ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ উৎপত্তি হয়েছিল কিভাবে, এই বিষয় নিয়ে আমাদের এখানে বিস্তারিত বর্ণনা দেখলাম। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টির মধ্যে ধ্বনিতত্ত্ব, যেখানে বর্ণ নিয়ে আলোচনা করা হয়, রূপতত্ত্ব, যেখানে শব্দের গঠন প্রক্রিয়া ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, বাক্যতত্ত্ব, বাক্যের বিভিন্ন রূপ, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এবং এটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে এইখানে জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। অর্থতত্ত্বের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা ইত্যাদি নিয়ে এই
অর্থতত্ত্বে আলোচ্য বিষয়। এরপরে আমরা যে পরিচ্ছেদে যাব সেটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ, বাংলা ভাষার রীতি ও বিভাজন। কথ্য ভাষা, আমরা যে ভাষায় কথা বলি সেটি হচ্ছে আমাদের কথ্য ভাষা। কথ্য ভাষার রীতির উপরে ভিত্তি করে লেখ্য ভাষার রীতির রূপ তৈরি হয়। স্থান ও কাল ভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষার রীতির পরিবর্তন, এটা লিখিত ভাষার রীতির পরিবর্তন নয়। কাল ভেদে বলতে সময় পরিবর্তনের সাথে সাথে ভাষার পরিবর্তন ঘটে যায়। তাই কথ্য ভাষার রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। আঞ্চলিক কথ্যরীতি, কথ্যরীতির অঞ্চল ভেদে সহজে বোঝা যায়। এই অঞ্চল ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিত হয়, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত করা হয়। তাহলে আঞ্চলিক ভাষার আরেকটি নাম হচ্ছে উপভাষা, এই জিনিসটা মনে রাখতে হবে। মান্য বা প্রমিত কথারীতি, মান্য বা প্রমিত কথারীতি হলো শিক্ষিত ও নাগরিক বাঙালি জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথ্য ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বেতার টেলিভিশনে প্রচারিত আনুষ্ঠানিক বক্তব্যে, সংবাদ উপস্থাপনায়, সভা সেমিনারের আলোচনায় ও কবিতা আবৃত্তিতে এই রীতি প্রয়োগ দেখা যায়। লেখ্য ভাষার রীতি, লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ, এটা আমরা প্রথম পরিচ্ছেদে পড়েছিলাম। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। 19 শতকের সূচনায় লেখ্য ভাষার রীতি হিসেবে সাধুরীতি প্রভাবশালী হয়ে ওঠে। 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি চলিত রীতিও জনপ্রিয় হয়। সাহিত্য ভাষার রীতি এবং সাধুরীতি এগুলো একটু পড়ে নিতে হবে। সাধুরীতিটা হচ্ছে দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়। মূলত এখন এই রীতিটা ব্যবহার হয় না, সবাই প্রমিত যে রীতিটা আছে সেটি ব্যবহার করে থাকে। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। প্রায় 1.5 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষায় আদর্শ রীতি হিসেবে চালু ছিল। সাধুরীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, সর্বনামের হ যুক্ত হওয়া। দীর্ঘতর বলতে যেমন করাকে আমরা বলি করিতেছে, করিয়াছে, করিল, করিলে, করিলাম ইত্যাদি। আর হ যুক্ত হচ্ছে তারকে না বলে আমরা তাহারা, বা তারাকে আমরা বলি তাহারা। এদেরকে না বলে আমরা বলি ইহাদের। যাহা, তাহা, উহা, কেহ, প্রত্যেকটা সাধুরীতির সর্বনামে হ বর্ণযুক্ত হয়েছে। সাধুরীতিতে তৎসম শব্দ বা সাধিত শব্দের প্রাধান্য থাকে। সাধুরীতির উদাহরণ 19 শতকের ক্ষেত্রে এরকম যে, মহাসমুদ্র শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত। দাপ্তরিক কাজে সাধুরীতির উদাহরণ হচ্ছে 20 শতকে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধ লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সঙ্গতি রক্ষা করি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি। এটা মনে হয় একটা শপথ আর কি। প্রমিত রীতি 20 শতকের সূচনায় কলকাতার শিক্ষিত লোকের কথ্য ভাষাকে লেখ্য রীতির আদর্শ হিসেবে চালু করার চেষ্টা হয়। এটি তখন চলিত রীতি নামে পরিচালিত ছিল। এটা আমরা জানি প্রমোদ চৌধুরী প্রথম এটা প্রবর্তন করেন। প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য, প্রমিত রীতি ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ হ্রস্বতর হয়, ছোট ছোট হয়। আর প্রমিত রীতিতে শব্দ ব্যবহারে আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল। প্রমিত রীতির কথা রীতির বহু শব্দ বর্জনীয়। এই বিষয়গুলো এখানে আছে। আর আমরা এইখানে এই পরিচ্ছেদটা শেষ করতেছি। আশা করি বাকিগুলো রিডিং পড়লেই বোঝা যাবে। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি পার্টে আসছি, পরিচ্ছেদ নাম্বার 4, বাকযন্ত্র। আমরা যে কথাগুলো বলি প্রত্যেকটাই বিভিন্ন বাকযন্ত্র থেকে উৎপন্ন হয়ে থাকে। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলো একত্রে বাকযন্ত্র বলে। যেমন নাসিকা গহ্বর, এই জিনিসটা নাসারন্ধ্র, নাকের ছিদ্রের ভিতরের অংশটাকে বলা হয় নাসিকা গহ্বর। ওষ্ঠ মানে ঠোঁট, দাঁত, জিহ্বা, নিচের চোয়াল, মুখ গহ্বর, শ্বাসনালী একদম এই জায়গা থেকে হ কথাটা উচ্চারিত হয়। খাদ্যনালী, স্বরযন্ত্র, অধিজিহ্বা, গলবিলীয় গহ্বর, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু আরেকটু ভিতরের দিকে, দন্তমূল মানে দাঁতের গোড়ার দিকে। এই হচ্ছে আমাদের পুরোটাই বাকযন্ত্র। এবং সর্বশেষ এখানে আছে আমাদের ফুসফুস।
ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস ফুসফুস। ফুসফুস শব্দ গ্রহণ ও ত্যাগ করে, মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। যদি বাতাস ভেতর থেকে বের না হয় তাহলে ফুসফুস মানে বাতাস বের না হলে কোনো ধ্বনি উৎপন্ন হবে না। অর্থাৎ সম্পূর্ণ বাতাস ফুসফুস থেকে বের হওয়ার ক্ষেত্রে অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করার ক্ষেত্রে আমাদের শব্দ উৎপন্ন হয়ে থাকে। শ্বাসনালী, ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয়ে মুখ, বিহবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। স্বরযন্ত্র, শ্বাসনালীর উপরের অংশ স্বরযন্ত্রের অবস্থান। মেরুদণ্ডের 4, 5 ও 6 নং অস্থির পাশে থাকা এই অংশটিকে নলের মতো। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনি সৃষ্টি হয়। অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার ইত্যাদি স্বরযন্ত্রের অংশ। জিহ্বা, জীব সম্পর্কে আমরা জানি আলজিভ। তালু, মূর্ধা, মূর্ধা শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী, মানে শক্ত তালু একদম ডাইরেক্ট উপরের দিকে, তার একটু সামনের দিকে যে আমাদের উপরের পাটির দাঁত আছে তার দাঁতের গড়ার আর একটু উপরে এই অংশটাকে বলা হয় মূর্ধা। কোনো কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধাকে স্পর্শ করে, তাই এদেরকে বলা হয় মূর্ধা ধ্বনি। দন্তমূল ও দন্ত, দাঁতের গোড়ার নাম দন্তমূল। দন্তমূল বলতে দাঁতের গোড়া, দাঁতের গোড়া বলতে উপরের পাটির যে দাঁত আছে সেটার গোড়া, উপরের মাড়ির গোড়া। উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জিহ্বা স্পর্শ বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয়, তাদেরকে দন্তমূলীয় শব্দ বলে থাকে। এবং এগুলো আমরা পরিচ্ছেদ নম্বর 5 এবং 6 যখন আমরা ভিডিও প্রকাশ করব সেখানে আমরা স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করব। ওষ্ঠ, ওষ্ঠ মানে তো ঠোঁট, সেটা আমরা জানি। এবং এখান থেকেও ঠোঁট বন্ধ করেও অনেক অনেক বর্ণ উচ্চারণ করা হয়, যেমন প কথাটা ঠোঁট ফাঁকা রেখে কখনো উচ্চারণ করা সম্ভব নয়। নাসিকা, মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা ও নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে ধ্বনি উৎপন্ন হয়, এগুলো উৎস ধ্বনি বলে। তো এইগুলো আমাদের 4টি মূল পরিচ্ছেদ। তো আমরা নেক্সট ভিডিওতে পরিচ্ছেদ নাম্বার 5 থেকে 8 পর্যন্ত আলোচনা করব। আশা করি আমরা যে পরীক্ষা আছে পরীক্ষার আগে এগুলো শেষ করতে পারবো। তো এখন দেখি 4 পরিচ্ছেদের উপরে ডিপেন্ড করে 50টি মূল এমসিকিউ যেগুলো পরীক্ষায় কমন উপযোগী, এরকম এমসিকিউগুলো একটু দেখে নিই। পরিচ্ছেদ নাম্বার 1, ভাষা ও বাংলা ভাষার মধ্যে এমসিকিউ। এই এমসিকিউগুলো ইনশাআল্লাহ কমন পড়বে। ভাষা কি? যোগাযোগের মাধ্যম। এটা কিন্তু লেখার মাধ্যম না, শব্দ বলার মাধ্যম না, অনুভূতির প্রকাশ। এটা হচ্ছে যোগাযোগ মাধ্যম। ভাষা কি? বাংলা ভাষা কোন ভাষার গোষ্ঠীর অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষার উৎস কোন ভাষা? মাগধী প্রকৃতি। বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়? চর্যাপদ। এটা খুব বেশি পরিমাণে আসে। বাংলা ভাষার বর্তমান ব্যবহারকারীর সংখ্যা কত? 30 কোটি। বাংলার ভাষার মৌখিক রূপ কোনটি? বাক বা ধ্বনি। অন্ধদের জন্য ব্যবহৃত লিপির নাম কি? ব্রেইল লিপি। এটা নতুন কিছু একটা, তবে এটা মনে রাখতে হবে, ব্রেইল লিপি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসি হেলহেট। যেহেতু এখানে মনুয়েল দা সুম্পোসাও এনার নাম নাই, পর্তুগিজ পাদ্রির। বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি পায় 21শে ফেব্রুয়ারিতে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এই প্রশ্নটাতে দেখতে হবে যে কাদের নাম আছে এবং এই নামের মধ্যে কে সর্বপ্রথম আমাদের বাংলা ব্যাকরণ প্রথম রচনা করছে। যদি মনুয়েল দা সুম্পোসাও ইনার নাম থাকতো তাহলে কিন্তু ওনার নামটা এখানে দিতে হইতো। ভাষা পরিবর্তনের অন্যতম কারণ কি? সময় ও সমাজ, অথবা সময় অর্থাৎ কাল ও পরিবেশ বা স্থান, এটা আমরা বলতে পারি। ভাষা কত প্রকার? মৌখিক ও লিখিত। টোটাল হচ্ছে 2 প্রকার। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। অনেক পরীক্ষাতেই আসে। এরপর আমরা দেখব পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়। ব্যাকরণ কি? ভাষার নিয়ম ও গঠন সম্পর্কিত শাস্ত্র। বাংলা ব্যাকরণের শাখা কতটি? 3টি। ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয় উচ্চারণ ও ধ্বনির জন্য। রূপতত্ত্ব আলোচনা শব্দ গঠন। বাক্য গঠনের শাখা কোনটি? বাক্যতত্ত্ব। শব্দ গঠনের প্রধান উপাদান হচ্ছে ধ্বনি। শব্দ গঠনের প্রধান উপাদান ধ্বনি। ভাষার মৌলিক উপাদান কি? ধ্বনি। কোনটি রূপতত্ত্বের অন্তর্গত? শব্দতত্ত্ব। শব্দ গঠন। ব্যাকরণ চর্চা কিসের সাহায্যে হয়ে থাকে? শুদ্ধ ভাষা ব্যাকরণে ব্যবহারে। ভাষার বিশ্লেষণ কোনটি প্রথম বোঝা দরকার? ধ্বনি। বাক্য গঠনে প্রধান উপাদান কোনটি? শব্দ। ব্যাকরণ বিশ্লেষণের জন্য দরকার ধ্বনি জ্ঞান। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত।
পরিচ্ছেদ নাম্বার ৩, বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার প্রধান রীতি কয়টি? 2টি। কথ্য ও লেখ্য রীতি কী ধরনের ভাষার রূপ? ভাষার ব্যবহারিক রূপ। কথারীতি সাধারণত ব্যবহৃত হয় দৈনন্দিন কথোপকথনে। প্রমিত রীতি কোন রীতির অন্তর্ভুক্ত? লেখ্য। সাধু রীতিতে ক্রিয়ার রূপ কেমন হয়? দীর্ঘ হয়। আর চলিত রীতিতে হয় রস। সে কথায় গিয়াছিল বাক্যটি কোন রীতিতে? বোঝাই যাচ্ছে এটা সাধু রীতিতে। আঞ্চলিক ভাষার উদাহরণ কোনটি? ব্রাহ্মণবাড়িয়ার ভাষা। কাব্য রীতি কোন ভাষা রূপের অন্তর্গত? সাহিত্যিক। লেখ্য ভাষার প্রমিত রীতি বর্তমানে কোথায় ব্যবহৃত হয় বেশি? সংবাদপত্রে। রংপুরের অঞ্চলের আঞ্চলিক ভাষা কামরূপী। বাকযন্ত্র। বাকযন্ত্র কি? ধ্বনি উচ্চারণের অঙ্গ। কোনটি বাকযন্ত্র নয়? চোখ। ধ্বনি কথা উৎপন্ন হয় গলায়। ধ্বনির প্রধান উৎস কি? স্বরযন্ত্র। বাকযন্ত্রের সবচেয়ে সচল অঙ্গ কোনটি? জিভ। জিভ সবসময় চলতেই থাকে। স্বরধ্বনি কথা উৎপন্ন হয় স্বরযন্ত্রে। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে কোনটি বাধা দেয়? জিভ। স্বরযন্ত্র কথায় অবস্থিত? গলার মধ্যে। ফুসফুস কোন কাজে সহায়তা করে? বাতাস সরবরাহ। উচ্চারণ কোন যন্ত্রের সহায়তায় হয়? বাকযন্ত্র। অতিরিক্ত আছে এখানে। ভাষার লিখিত রূপের নাম কি? লিপি। কোন রীতি এখনও ব্যবহারিক নয়? সাধু। এখন আর এটা ব্যবহার হয় না। ভাষার কাব্যিক রূপ কোনটি? কাব্য রীতি। বাংলা ভাষার লিখিত রীতিতে কোনটি নেই? আঞ্চলিক নাই। কোন শাখা বাক্য বিশ্লেষণ করে? বাক্য তত্ত্ব। এই ছিল পুরো ভিডিওটি। 22 মিনিটে আমরা 50টি এমসিকিউ এবং এর পাশাপাশি 4টি পরিচ্ছেদের সারসংক্ষেপ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি। পরীক্ষাতে কম মনোযোগী এরকম প্রশ্ন নিয়েও আশা করি তোমাদের এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আশা করি 50টা এমসিকিউর ভিতরেই থাকবে। তো এই আশা ব্যক্ত করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। আর নতুন বন্ধু যারা আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তাদের উপকার হয়। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিও।